প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে। আমি ওয়ারা করিম। পড়তে যাচ্ছি আহমেদ সফর উপন্যাস ওঙ্কারের দ্বিতীয় ও শেষ খণ্ডটি। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। একটি সবাক সজাগ নারীর সঙ্গে কথা বলার কামনা বুকের তলায় রক্তবর্ণ বুদবুদের মতো জাগে আর ভাঙে। অফিস থেকে আসা যাওয়ার পথে রিক্সা, বাস, পথের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জটলা পাকানো তরুণীদের দিকে বাক্যের ক্ষুধা নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকি। নারী কণ্ঠ নিঃসৃত কলকাকলি শোনার জন্য সন্তর্পণে কানজোড়া পেতে রাখি। দমকা বাতাসে চারা গাছে যেমন কাঁপে, তেমনি নারীর সুন্দর হাসির লহরী আমার বুকের স্তরে স্তরে কি আবেগেই না সমীরিত হয়। সে কথা কেমন করে বোঝাই? প্রতিদিন অফিস শেষ করে বাসায় আসি। বোবা স্ত্রী আমাকে দোরগোড়ায় দেখলে অপরিসীম আগ্রহ নিয়ে ছুটে আসে। সে যেন সারাদিন আমার বাড়ির আসার ঘণ্টির অপেক্ষায় দোরগড়ায় তৈরি হয়ে দাঁড়িয়ে থাকে। জুতো মোজা খুলতে সাহায্য করে, জামা কাপড় ছাড়তে হাত লাগায়, বাথরুমে ঢুকে হাতের কাছে সাবান তোয়ালে এগিয়ে ধরে, হাউমাউ করে চাকরানি মেয়েটিকে ইশারায় দুধ গরম করতে বলে। হাত মুখ ধুয়ে বেরিয়ে এলে নাস্তার প্লেট এবং ধুমায়িত চায়ের পেয়ালা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। এসব আদিখ্যাতা দেখে আমার বিরক্তি ধরে যায়, লাথি মারতে ইচ্ছে করে। পারিনে, অভ্যাস নেই বলে। চাটা শেষ করে অন্যদিকে মুখ ফেরায়। সে বুঝতে পারে আমার মন খারাপ। বোবাদের ঘ্রাণ শক্তি বড় তীক্ষ্ণ, কথা যে বলতে পারে না এ বিষয়ে পুরো সজাগ। তাই সেবা দিয়ে কথার অভাব ভরাট করতে চায়। পুরুষ মানুষের সেবায় কতদিন চলে? আমার দরকার অন্য কিছুর। আমি মনের স্বাদ মিটিয়ে কথা বলতে চাই। তাজা উষ্ণ রূপরাঙা রসরাঙা কথা আমার মনে বৃন্তে বৃন্তে বসন্তের পল্লবের মতো মুকুলিত হয় আর ঝরে যায়। সমস্ত হৃদয় মনের আকুতি দুখানে কালো চোখের তারায় থরথর নাচে। বিশাল কালো চোখে চোখ পড়ে কখনো বা মনটা আপনা থেকে ধক করে কেঁপে যায়। গম্ভীর হয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি। ভেতরের চাপে ওপরের আবরণখানা খান খান হয়ে ভেঙে পড়তে চায়। দুর্বলতার টুঁটি চেপে ক্ষেপে উঠতে চেষ্টা করি, পারি নে। এ ধরনের মান সম্মান বোধহীন মেয়ে মানুষের সঙ্গে রাগ কেমন করে করতে হয় তাও আমি জানি নে। হাবাগোবা মোমের পুতুলের মতো এমন পুরুষ মানুষ আমি। আমাকে তো জীবনের কোনো দিকের সীমানা অতিক্রম হলো না। জ্বলবো, পুড়বো, ব্যথা পাবো, অথচ কিছুই করতে পারবো না, কিছুই বলতে পারবো না, কোথাও যেতে পারবো না। আমার এদিকে বুকটা ভয় ঢিপ ঢিপ করে। কি জানি, শ্বশুর সাহেব যদি টের পেয়ে যান তার মেয়েটিকে আমি অবহেলা করি, চাকুরিটি খেয়ে মেয়েটা ফিরিয়ে নিয়ে যদি বলেন এখন বোনটির হাত ধরে যেখানে ইচ্ছে চলে যাও, তখন কোথায় কোন বৃক্ষের ছায়ায় দাঁড়াবো? আমি আইয়ুব খান সাহেবকে কাজে খাটাতে পারি নে। তিনি শ্বশুর সাহেবের হাতে যে পরিমাণ ক্ষমতা গচ্ছিত রেখেছেন, আমি তো তিতমুটি। তাই দিয়ে অনেক রুই কাতলাও ঘায়েল করা যায়। আমার মনটা বড় সন্দেহপ্রবণ। দুর্বল কিনা? দুর্বলেরা ভারী সন্দেহ বাতিগ্রস্ত হয়। এরকম মানসিক সন্ত্রস্ততার মধ্যে বেশ কিছুদিন কাটিয়ে দিলাম। সে সময় আমার অর্ধেক চুল পেকে গেছে, ওজন ৮ পাউন্ড কমেছিল। এখন মনে হয় নরকবাস করেছিলাম। আমার বোনটা ছোটবেলা থেকেই আমাকে ভয়ানক ভয় করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে আরও দূরে সরে গেছে। আগে এক আধটু কাছে ঘেঁষত, এখন তাও না। নিজের মনে সবসময় একা থাকে। স্কুলে যায় আসে, মৃদু স্বরে পড়া মুখস্থ করে, ছোট্ট তক্তপোষখানিতে একা একা ঘুমোয়। ঘুমিয়ে ঘুমিয়ে একজন পুরুষ ছেলের কথা ভাবে কিনা আমি বলতে পারি না। মা মরা মেয়েটির এই নিঃসঙ্গ জীবনযাত্রা দেখে কতবার আমার মনটা হু হু করে নিঃশব্দে কেঁদেছে। অনেকবার ভেবেছে তাকে একটু আদর করব, মাথায় হাত বুলিয়ে দেব, একটা সুন্দর জামা, ২ গজ চুলের ফিতা কিনে দেব, একদিন সিনেমায় নিয়ে যাব। কিন্তু অনভ্যেসবশত এসবের কিছুই করতে পারেনি। তাই বোনটি যেমন আছে তেমনি রয়েছে। চোখের কোণায়, মুখাবয়বে ভয় পাওয়ার প্রাচীন গ্রামীণ চিহ্নটি এখনো অক্ষয় হয়ে জেগে আছে। মানুষ যন্ত্রণার এই সময়ে আমি বড় অসহায় হয়ে পড়েছিলাম। ধারে কাছে কেউ নেই যে একটু গভীর কথা বলে বুকের ব্যথা লাঘব করি। ব্যথা মনে পাষাণের মতো চেপে থাকে।
কি করি, কোথায় যাই, কার কাছে মনের এই অদ্ভুত বেদনার কথা প্রকাশ করি? মনের ভেতর যে ক্ষিপ্র স্রোতবেগ জাগছে, কোথায় আছে এমন পরম বান্ধব যার কাছে গিয়ে সব অকপটে প্রকাশ করি? এই পৃথিবীতে আমার তো আপনার জন বলতে কেউ নেই। এ সময় ছোট বোনটির সঙ্গে একটু একটু করে কথা কইতে থাকি। পয়লা তো সে আমার কাছেই ঘেঁষত না। একটা কিছু জিজ্ঞেস করলে জবাব দেবার সময় 5 বার তোতলাতো, 3 বার মুখের দিকে করুণভাবে তাকাতো। মনে মনে আশা করতাম বোনটি এইবার কথা বলুক, ভাইজান বলে ডাকুক। অসীম উৎকণ্ঠায় প্রতিদিন প্রতীক্ষা করি, কিন্তু বোনের কণ্ঠে সে আকাঙ্ক্ষিত ধ্বনিটি শুনিনে। অনাদরে অবহেলায় তার মধ্যে যে নির্বাকতার সৃষ্টি করেছি, কিছুতেই সে দেয়াল ভাঙল না। অগত্যা নিজেই উদ্যোগী হয়ে তার সঙ্গে এটা সেটা নানা কথা কইতে থাকি। এই কথাবার্তার প্রভাবে আমি অনুভব করলাম আমার মানসিক স্থিতিশীলতা ফিরে আসছে। এভাবে কিছুদিন যাবার পর আমরা অত্যন্ত সহজভাবে পরস্পরের সঙ্গে কথা কইতে থাকি। তারপর থেকে আমরা 2 ভাই বোন কথা বলতাম। গ্রামের বাড়ির কথা, বাবা মার কথা, অদ্ভুত কর্মা পূর্বপুরুষদের কথা। আমাদের পরিবারের ঘুমন্ত ইতিহাস ভাই বোনের কথোপকথনের মধ্যে দিয়ে চমকে চমকে জেগে উঠত। অবলীলায় কথা বলতে শুরু করার পর থেকে আমি উপলব্ধি করি যে আগের সে ভীত সন্ত্রস্ত ভাবটি কেটে গেছে। মানসিক অভাববোধ আমাকে আর খ্যাপার মতো তাড়িয়ে নিয়ে বেড়ায় না। একদিন এক বন্ধুর বউয়ের গলায় গান শুনে চট করে ধারণা করে ফেললাম বোনটিকে গান শেখাবো। এটা আমার বোবা মেয়ে বিয়ে করার প্রতিক্রিয়া কিনা বলতে পারবো না। অনেক খোঁজ খবর করার পর ভালো এবং বুড়ো দেখে একজন গানের মাস্টার ঠিক করে দিলাম। যাক, আসল কথায় আসি। এই সময় থেকেই স্ত্রীকে সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখতে আরম্ভ করলাম। একটা ছোট্ট ঘটনাই তার কারণ, তাই সেটা বিবৃত করি। একদিন সন্ধ্যাবেলা আমি অফিস থেকে ফিরছি। কি কারণে মনে পড়ছে না, সেদিন ফিরতে একটু দেরি করে ফেলেছিলাম। আমি তো বোবা স্ত্রীর স্বামী, তাই অফিস থেকে ফিরে অযথা কাউকে ডাকাডাকি করে বিড়ম্বনা বাড়াইনে। সেজন্য চুপি চুপি গেট খুলে ঘরে ঢুকি। আমার বোন তার থাকার ঘরটিতে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে গানের প্র্যাকটিস করছে। গলার স্বর উঁচু পর্দা থেকে নিচু পর্দায় নামছে, নিচু থেকে উঁচুতে চড়ছে। স্বরতরঙ্গের এই লাস্যময় উত্তরণ অবতরণ ধারায় প্রাণের যে মাধুরীর রক্তসন্ধে ব্যক্ত হচ্ছে, তা ঘরের বাতাস পর্যন্ত মধুময় করে তুলেছে। আমার বোন নিজের মনে গান বাজনা করছে, আর আমার বোবা স্ত্রী বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে। তার গলা দিয়ে গোঁ গোঁ আওয়াজ নামছে। বাতির আলোতে এক ফালি কপাল দেখতে পাচ্ছি দ্বিতীয়ার চাঁদের মতো সুন্দর। চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ছে। সারা শরীর থরথর করে কাঁপছে। কোনো অসুখ বিসুখ নয় তো? হাতে পায়ে বিশ্রী রকম খিল ধরার অবস্থা। সচরাচর সে তো এমন করে না। কাউকে না ডেকে রহস্যটা উদ্ঘাটন করার সংকল্প নেই। বেশ খানিকক্ষণ লাগলো বুঝতে। আমার বোন গান গাইছে, আর বোবা স্ত্রীর সকলের অলক্ষ্যে প্রাণপণ প্রচেষ্টায় বোনের সুরেলা কণ্ঠের সঙ্গে নিজের নির্বাক কণ্ঠটি মেলাবার চেষ্টা করছে। চমৎকার অনুসরণ প্রক্রিয়া, কিন্তু পারছে না। সে তো বোবা, তার বাকযন্ত্রটি কাজ করছে না। কিন্তু শরীরের অনুপরমাণু এই অক্ষমতা মেনে নিতে রাজি নয়। তাতে করে হিস্টেরিয়া রোগীর মতো খিল ধরছে। সমস্ত শরীর থেকে প্রচণ্ড প্রয়াস স্ফুরিত হচ্ছে। তাঁরই তোরে গলা দিয়ে গোল গোল নুড়ি পাথরের খণ্ড খণ্ড শব্দাংশ ঝরে পড়ছে। সেটা ভাষা নয়, গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে যে ধরনের আওয়াজ দেয়, তেমনি ধরনের একটা কিছুর সঙ্গে তুলনা করা যায়। সেদিন থেকে স্ত্রীর প্রতি আমার মনোভাবটা সম্পূর্ণ পাল্টে গেল। বুঝতে বাকি থাকলো না তার মনের ভেতর কথা বলার আকাঙ্ক্ষা কিরকম জলপ্রপাতের ধারার মতো ফুলে ফুলে উঠছে। তার কণ্ঠ সুন্দর ধ্বনির প্রসূতি হতে তীক্ষ্ণভাবে আগ্রহী। একজন মানুষ কথা বলতে পারে না, এটা কত দুঃখের। যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, আমার স্ত্রী বাকশক্তিহীন দশাটিকে স্বাভাবিক বলে মেনে নেয়নি। তার শরীরের প্রতিটি কণা, প্রতিটি অনুপরমাণু এই বোবাত্বের বিরুদ্ধে বিদ্রোহ বিক্ষোভে ফেটে পড়তে চায়। আমি নিজের চোখে তো দেখলাম। তারও মনের গভীরে ফুলের স্তবকের মতো কথা স্তরে স্তরে সাজানো রয়েছে। তার মনের ভেতর সুখ দুঃখের আকারে যা ঘটছে এবং বাইরের পৃথিবীতে সুন্দর কুৎসিত যা বিরাজমান রয়েছে, প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে,
সবকিছুরই একটি নাম আছে, এই নামটিকেই সে প্রকাশ করতে চায়, কিন্তু পারে না। বাকযন্ত্রটি খারাপ এবং অকেজো বলে। এই কদিন আগে আমিও তো মনের খনিজ তিমিরে মধুর গুঞ্জরণশীল পাখনাযুক্ত শব্দভাণ্ডার পরম দুঃখে আবিষ্কার করেছি। শুধু মেয়ে মানুষের সঙ্গে কথা বলার জন্য কেমন উন্মত্ত হয়ে উঠেছিলাম। আমার বউটির অবস্থা তার চাইতে ঢের ঢের করুণ। তার আকাঙ্ক্ষা অনেক বেশি গভীর, দাবি অনেক বেশি বাস্তব এবং জোরালো। স্ত্রীর প্রতি দরদ এবং মমতায় সমস্ত অন্তর মথিত হয়ে উঠল। সে রাতে তাকে অত্যন্ত কোমলভাবে আদর করলাম। স্বামী হিসেবে জীবনে যেসব করিনি সব করলাম। হঠাৎ আদরের ঘটা দেখে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। স্ত্রী জীবনে কোনোদিন আদর মমতার মুখ দেখেনি। খুব ছোট্ট বয়সে মাকে হারিয়েছে। সৎমার সংসারে মানুষ। আমি তো একজন নিষ্ক্রিয় পুরুষ। হাতের কাছে যা পাওয়া যায় তার বাইরে কিছু আছে বা থাকতে পারে এ কথা মনে একবারও উদয় হয়নি। আসলে আমার শ্বশুর সাহেব মুক্তারি বুদ্ধি দিয়ে যা সম্ভাবিত করেছিলেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। গুণী বাজিয়ার হাতে পড়লে বেহালার তারের তড়িৎ যেমন অপরূপ শিখায় জ্বলে ওঠে, তেমনি তার সমগ্র সত্তা আমার প্রতি স্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। চোখে ঘুম নামছিল। আধ ঘুমের মধ্যে অনুভব করলাম আমার বউটি কাঁদছে। আহা, কাঁদুক। মাঝরাতে উঠে বাথরুমে যাবার জন্য বাতি জ্বাললে দেখি সে একাকী জানলার পাশে হাতের ওপর মুখ রেখে বসে রয়েছে। খুব দূরে শিবির পাতার জালের ভেতর দিয়ে ধীরে ধীরে একখণ্ড কৃষ্ণপক্ষের ম্লান চাঁদ উঠে আসছে। তার মুখমণ্ডলে দেবীর মতো বিকশিত মহিমা। হাত ধরলে পায়ে পায়ে বিছানায় চলে এলো। সারা রাত একতাল কাদার মতো আমার শরীরের সঙ্গে লেগে রইল। 2-4 দিন পর শরীর খারাপের নাম করে একটানা 2 মাসের ছুটির দরখাস্ত দিলাম। আমাকে ছুটি নিতে দেখে অফিসের সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। চোখের ওপর দিয়ে প্রতি বছর শীত বসন্ত গড়িয়ে গেছে, গ্রীষ্ম বর্ষা অতীত হয়েছে। শরৎ হেমন্তে দেখেছি কখনো বা অফিসের নুলো পিয়নটিও যথারীতি ছুটি ভোগ করে অপরিমিত প্রাণোচ্ছ্বাস নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। আমার যে কি করে চলতো, কি করে যে আমি এই ছোট্ট অফিস কামরার মধ্যে নিজেকে আটকে রাখতাম তা বলতে পারবো না। সে যাক, 2 মাসের ছুটি নিলাম। বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক একরকম চুকিয়ে দিয়ে বাসায় এসে ডেরা পাতলাম। এ 2টি মাসই ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। সকাল সন্ধে ঘরে থাকি, খুঁটিনাটি কাজে মন দিই। আমরা স্বামী স্ত্রী বিয়ে হওয়ার বহু বছর পর আবার নববিবাহিত দম্পতির মতো জীবন শুরু করলাম। প্রতিটি দিনকেই যেন আমরা দুজনে অস্তিত্বের ভেতর থেকেই সৃষ্টি করে নিচ্ছিলাম, প্রতিটি উষারাঙা নিমন্ত্রণ লিপি মেলে ধরে। দিনগুলো ঝকঝকে নতুন প্রাণবন্ত, অফুরন্ত স্বাদ রস গন্ধে সারা মন প্রাণ ভরিয়ে দিয়ে যায়। রাতগুলো বিধাতার আশীর্বাদের মতো সন্ধ্যের স্বর্ণতোরণ দিয়ে কেমন কান্তিমান ভঙ্গিতে নেমে আসে। আমি আজকাল ফুর্তিবাজ হয়ে উঠেছি, স্ত্রীটিও বেশ সুন্দরী হয়ে উঠেছে। জীবনের জল তার সারা শরীরে ঝলকাতে লেগেছে। অঙ্গে লাবণ্যের স্রোত নতুন গাঙের মতো ঢলঢল করে। আজকাল সাজ পোশাকের দিকে তার নজর বহুগুণ বেড়ে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মাথা ভর্তি কালো চুল ছেড়ে দিলে পিঠ ঝেঁপে যায়। ইচ্ছে হলে গোল করে খোঁপা বাঁধে। ইদানিং 2-1টা ফুল গুঁজতেও শিখেছে। মৌসুমি ফুলের চারা লাগিয়েছে কটি। পরনের শাড়ি শক্ত করে কোমরে পেঁচিয়ে সকাল দুপুর জল ঢালে। তরু শিশুদের পুত্রকন্যার স্নেহে লালন করে। তখন তাকে ঠিক আশ্রম কন্যার মতো মনে হয়। সমস্ত শরীরে সরল সৌন্দর্য ফুলের গর্বে ফুটে থাকে। বোনের গানের রেয়াজ করার সময়টিতে ইচ্ছে করে আমি ঘরে থাকি নে। স্ত্রীর স্বরগ্রাম অনুকরণ করার প্রয়াসটি লুকিয়ে লুকিয়ে দেখি। হাত পায়ের খিল ধরা অবস্থাটিকে এখন আকার পাওয়ার সুন্দর সুমিত একটা পিপাসার মতো লাগে। এমনি করেই বুঝি প্রাচীনকালে সাধনা করে অপ্সরারা মুনি ঋষির ধ্যান ভাঙাত। তার এই নীরব একমুখী সাধনাকে মনে মনে প্রকৃতির লাদিনী শক্তির সঙ্গে তুলনা করে কৌতুক বোধ করতাম। আমার বোনের গানের চেয়ে মধুর,
পৃথিবীর সেরা নর্তকীর নাচের মুদ্রার চাইতে দৃষ্টিহারী অনুপম তুলনাবিহীন। বোধহয় এই সুন্দরের সাধনার বলেই দিনে দিনে সে সুন্দরী হয়ে উঠেছে। আমার চোখে তার বোবাত্ম ঘুচে গেছে। প্রতিটি ভঙ্গি এখন আমার মনে শ্রেষ্ঠতম কবিতার আমেজ জাগিয়ে তোলে। তার এই প্রচেষ্টা ফাল্গুনের ফুল ফোটাবার জন্য শীতের সাধনার মতো গোপন এবং কঠিন। যখন তখন তাকে আমি চুমো খাই। তার মুখমণ্ডলে একটা অসহায় ভাব জলছবির মতো আপনি ভেসে ওঠে। দেখলে মনের ভেতর কি যে দুঃখ স্রোত বয়ে যায়। মানুষ কেন বোবা হয়ে জন্মায়? বোবারও বা কথা বলার এত স্বাদ জাগে কেন? একদিন মাঝরাতে ঘুম ভাঙলে দেখি সে বিছানায় নেই। বাথরুম খুঁজলাম, বারান্দা খুঁজলাম, এ ঘর ও ঘর তালাশ করে বোনের গানের প্র্যাকটিস করার ঘরে দেখি হারমোনিয়ামটাকে ছোট্ট শিশুর মতো কোলে নিয়ে বসে খুব সন্তর্পণে এক একটা রিড টিপছে। একবার টেপে একবার ওদিকটা তাকায়। বড় ভয়, পাছে কেউ দেখে ফেলে। হারমোনিয়াম থেকে মিহি স্থূল আওয়াজ বের হবার সঙ্গে সঙ্গেই তার মুখে রঙের বদল ঘটছে। জানলার পাশ ধরে দাঁড়িয়ে অনেকক্ষণে দৃশ্য দেখলাম। শেষে ঘরে ঢুকি। তার চোখে মুখে একটা অপরাধীর ভাব। হাত ধরতে সে সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। এই আগুনের মতো প্রয়াসের বিফলতার কথা চিন্তা করে একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর জমিয়ে ফেললাম। আরও একদিন এমন হলো। আধা রাতে উঠে দেখি সে বিছানায় নেই। বোনের ঘর, হেঁসেল, বাথরুম সবখানে তন্ন তন্ন করে দেখি। আচমকা একটা সন্দেহের ছায়া মনের ভেতর দুলে ওঠে। তবে কি কোথায় গেল সে? নিঃশব্দে দরজা খুলে পেছনের পুকুরের দিকে যাই। দেখি সে ঘাটলার ওপর বসে, গলা দিয়ে বিনা প্রযত্নেই গোঁ গোঁ আওয়াজ বেরিয়ে আসছে। তাহলে প্রক্রিয়াটি অল্প সময়ের মধ্যে সে আত্মস্থ করে ফেলেছে। আকাশে থালার মতো একখানা চাঁদ জেগে, কুয়োতে গাছের বাঁকা ছায়াগুলো আরও বাঁকা হয়ে জল খেতে নেমেছে। অল্প অল্প বাতাসে নারকুল গাছের চিরল পাতাগুলো কাঁপছে। রাতের শিশিরের সিক্ত পাতাগুলো চাঁদের আলোর স্পর্শে চিকচিক জ্বলছে। এক ঝাঁক নক্ষত্র ফুলের মতো ফুটে আছে। প্রস্ফুটিত নক্ষত্রের ভারে প্রণত হয়ে পড়েছে আকাশ। শহর নীরব। মাঝে মাঝে মৃদু, অতি মৃদু শব্দ শোনা যায়। মনে হয় গভীর ঘুমে চন্দ্রালোকিত নিশিরাতে পাশ ফিরে নিঃশ্বাস নিচ্ছে। এরই মধ্যে বাক্যপ্রার্থনীর রমণীর গলায় গোঁ গোঁ আওয়াজ রাতের ছন্দিত হৃৎপিণ্ডের মতো এক টানা শব্দ করে যাচ্ছে। গোটা শহর মৃত, ঘুমন্ত। আমি গিয়ে সামনে হাজির হলাম। সে নজরও দিল না। আমিও যেন সারবন্দি নারকোল গাছের একটি। আপন মনে তার কাজ করে যায়। কি করে বুঝে গেছে তার এই কাজ আমি অপছন্দ করছি নে। প্রায় ঘণ্টাখানেক ধরে এই স্বয়ংক্রিয় যন্ত্রটার পাশে গাছের মতো দাঁড়িয়ে থাকলাম। একসময় আওয়াজ আপনা থেকে বন্ধ হয়ে গেল। মনে হলো প্রবল বেগে চলার পর একটা পাম্পিং মেশিন থামল। ঘাটলার ওপর চিত হয়ে শুয়ে অনেকক্ষণ কাতলা মাছের মতো শ্বাস টানল। আর কিছুক্ষণ পর নিজেই আমার হাত ধরে ঘরে নিয়ে এলো। আমার বড় ভালো লাগলো। এমনি করে বিস্ময় পরিস্ফুরিত দৃষ্টিতে প্রতিদিন স্ত্রীকে দেখছিলাম। প্রতিদিনই মনে হয় নতুন। যতই দেখি আশ মেটে না। ইচ্ছে হয় আরও দেখি, আরও। একদিন ছোট বোনটি স্কুল থেকে এসে বলল, জানো দাদা, এক ব্যাপার হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে? পয়লা সে মুখ টিপে হাসল। তারপর বলল, স্কুল থেকে ফিরে দেখি ভাবে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। তারপর মুখে আঁচল দিয়ে হাসি চাপতে অদৃশ্য হয়ে গেল। বোনটিকে সেদিন বড় ফাজিল আর নিষ্ঠুর মনে হলো। কয়েকদিন পরে বাজারে রাষ্ট্র হয়ে গেল আমার বোবা বউ হারমোনিয়াম বাজিয়ে গান করে। দাসী চাকরদেরও এ কথা বলা বলি করতে শুনলাম। লজ্জার শরমে মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম। সে তো নিজে কথা বলে না, তাই লোকের কথায়ও তার কিছু যায় আসে না। কিন্তু আমি তো কথা বলার সামাজিক জীব। লোকমুখের রটনামে অগ্রাহ্য করব কেমন করে? অথচ মুখ ফুটে কিছু বলবো তার উপায় নেই। স্ত্রীর এই প্রচেষ্টাটি ছিল আমাদের দুজনেরই গোপন কঠিন সাধনা।
সেটি প্রচার হয়ে গেছে। তাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিলেও বোধহয় এরকম ব্যথা পেতাম না। দেশে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছিল। যেখানে দেশের গভীর ব্যথা, মার্শাল সাহেবের গোমড়ামুখ সৈন্যরা সেখানে কাঁটা বসানো বুট জুতোর লাথি মারে। প্রথম প্রথম গোটা দেশ আঘাতের বেদনায় গুঙিয়ে উঠত। ক্ষত থেকে রক্ত বের হতো, আওয়াজে যন্ত্রণা ফুটে থাকত। প্রায় 1 যুগ ধরে লাথি খেয়ে ব্যথা জর্জর অংশ ডাঁটো হয়ে উঠেছে। এখন প্রতিবাদ করার জন্য মুখিয়ে উঠছে। যন্ত্রণা, বেদন এবং দুঃখের কারখানা থেকে প্রতিরোধের শানানো আওয়াজ ফেটে ফেটে পড়ছে। তার ধার যেমন তীক্ষ্ণ, ভারও তেমন প্রচণ্ড। সারা দেশে স্লোগানের ঢল নেমেছে। পথে ঘাটে মানুষ, কেবল মানুষ। চন্দ্রকোটালের জোয়ারের জলের মতো বইছে মানুষ। বাংলাদেশের রাস্তাগুলো নদী হয়ে গেছে। তাদের চোখে আগুন, বুকে জ্বালা, কণ্ঠে আওয়াজ, হাতে লাঠি। রৌদ্রোজ্জ্বল দুপুরের স্লোগানের ধ্বনি বাংলাদেশের আকাশমণ্ডলের কোটি কোটি বর্ষা ফলার মতো ঝিকিমিকি করে খেলা করে। শেখ মুজিব জেলে, আগরতলা মামলার বিচার চলছে। এখানে ওখানে বোমা ফুটছে, মিটিং চলছে, ঝাঁকে ঝাঁকে মিছিল বেরিয়ে আসে, গুলি চলে। লাল তাজা খুনে শহরের রাজপথ রঞ্জিত হয়। সরকারি পত্রিকার অফিসগুলোতে হুতাশনের মতো প্রলয়ঙ্কারী অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রতিটি সকালে খবরের কাগজের পাতা উল্টোলে টের পাওয়া যায় ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। গতিকটি সুবিধার নয় মনে হলো। আইয়ুব খান সিংহাসনে ঝড়ে পাওয়া নায়ের মতো টলছে। শক্ত মানুষ ফিল্ড মার্শালের জন্য চিন্তিত হলাম। মার্শাল যদি যান, আমার শ্বশুরও তো চিৎপটাং হবেন। যাদের করুণার বদৌলতে আমি পাড়া গায়ের ধূলিশয্যা থেকে এই বড় কর্তার আসনে উঠে এসেছি, তারা সকলে যাবেন অথচ আমি একা থাকব, সে কেমন করে হয়? শ্বশুরের জন্য চিন্তিত হলাম। কথাটি পুরোপুরি সত্যি নয়। আসলে আমার মনেই দুশ্চিন্তা শত শত হুল ফোটাচ্ছিল। যুগের হাওয়ায় প্রচণ্ড একটা অস্থিরতা। কোথাও শান্তি নেই। বাতাসে বাতাসে মোচড় খেয়ে ঘূর্ণি হাওয়া যেমন বেগ সঞ্চয় করে, তেমনি মানুষের ক্ষোভ রুদ্ধ আক্রোশে ফুলে ফুলে একটা সৃষ্টিনাশা ঝড়ের আকার ধারণ করছিল। যেখানেই যাই দেখি তোলপাড় লণ্ডভণ্ড অবস্থা। বিপদ ঘনিয়ে এলে আমি কোনো বিষয়ে স্থিরভাবে চিন্তা করতে পারি নে। বলির পাঁঠার মতো নির্বিকার দাঁড়িয়ে সর্বনাশের প্রতীক্ষা করি। বাইরের দিক থেকে আমার মানসিক অবস্থা কারো অনুমান করার উপায় নেই। আমার চিন্তা চাঞ্চল্যহীন নির্বিকারত্বকেই লোকে ক্লাসিক স্থিরতা বলে মনে করে। এত বেশি শুনেছি যে কথাটা নিজেও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। চুপচাপ বসে থাকি। অফিসে যাওয়া আসার পথে পারতপক্ষে ডাইনে বাঁয়ে তাকাই নে। রাতের অন্ধকারে বেবাক রাস্তায় কারা সব ভয়ঙ্কর পোস্টার সেঁটে রাখে। পোস্টারের বুকে সর্বনাশের লাল সংকেত জল জল করে। তাই ভাবুকের মতো আকাশের দিকে তাকাই। সেখানেও মাঝে মাঝে দেখতে পাই মেঘে মেঘে ঘষা লেগে বিজলির বাঁকা ছুরি ঝলসে ওঠে, বজ্র ফেটে পড়ে। প্রকৃতির রাজ্যের নিটল শান্তি ভাঙার অপরাধে আকাশের দেবতাকে অভিযুক্ত করি। পত্রিকা পড়া ছেড়ে দিয়েছি। পত্রিকাওয়ালাদের আমি বিশ্বাস করি নে। কি করে করব? আমার শ্বশুর সাহেব যে পত্রিকাটিতে তার প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে লোন পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, দেখলাম সে ব্যাটায় আমার শ্বশুরের দলের বিরুদ্ধে তেজালো লেখা লিখছে। বাজারের কসবিকে বিশ্বাস করা যায়, কিন্তু পত্রিকাওয়ালাদের নয়। আগে অল্প অল্প এটা সেটা পড়াশোনা করতাম, এখন সব ছেড়ে দিয়েছি। উস্কো খুস্কো লাগলে নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকার পাতা উল্টোই, রাশি বর্ষফল দেখি। তাছাড়া আর কি করার ছিল আমার? দেখতে পাচ্ছিলাম চারিদিকে সব দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। আমার মনের গহনে তখনও একটা নিশ্চিন্ত বোধ নোঙরের মতো অটুট ছিল। আমি জানতাম আমার একটা বউ আছে। ছায়াময় উদ্যানকুঞ্জের মতো সেই বউয়ের একখানা স্নেহপ্রবণ মন আছে। এই বিশ্ব সংসারে একমাত্র আমি সে মনের খবর জানি। সে তো বোবা। মানুষের জয় পরাজয় উত্থান পতনে তার কিছু যায় আসে না। সুতরাং মানুষও সে মনের কোনো খবর জানত না। সময়ে অসময়ে জাগতিক অশান্তি অস্থিরতা আমাকে ভর করলে
মরুভূমির পথিক যেমন পান্থ পাদপের ছায়ার নিচে দাঁড়ায়, তেমনি ছায়ায় গিয়ে দাঁড়াবো ভেবেছিলাম। আমার সুখ দুঃখ সবকিছুর ওপর তার মনের অনাবিল শান্তি প্রসন্ন মাধুর্যে ভরিয়ে দেবে। কল্পনা করে সুখ, আমিও কল্পনা করেছিলাম। মিছিল আমি দু চোখে দেখতে পারি নে। স্লোগানের আওয়াজ শুনলেই আমার কানে খিল ধরে, বোধ শক্তি হারিয়ে ফেলি। মনে করতাম মিছিলকারীরা হাজার হাজার ধারালো বর্ষা দিয়ে আমার সারা শরীর খোঁচাচ্ছে। তাই মিছিলের আনাগোনা দেখলেই দরজা জানালা বন্ধ করা আমার একটা প্রিয় অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে মনে করতে চেষ্টা করতাম ওরা ঠিক আমার সামনে নেই, অনেক দূরে রয়েছে। এ ধরনের চিন্তা করে অনেকটা স্বস্তি বোধ করতাম। তারপরেও মিছিলের আওয়াজ শোনা গেলে কানে হাত চাপা দিয়ে রাখতাম। এভাবে কালের ঝড়কে ঠেকাবার আশ্চর্য কৌশল আমি আয়ত্ত করেছিলাম। পরে জেনেছি এ ব্যাপারে স্বয়ং মরহুম আইয়ুব খানের সঙ্গে আমার মিল রয়েছে। এই সময়ে বউটির একটি সংশোধনের অযোগ্য ত্রুটি আমার চোখে বড় স্পষ্টভাবে ধরা পড়ে। মিছিলের ঘ্রাণ পেলেই সে দরজা জানালা হাট করে খুলে রাখে। কি করে খবর পেয়ে যায় জানি নে। শুনেছি বোবারা কানে খাটো, তবু কি করে এমন ব্যাপার ঘটে আমি বলতে পারবো না। মিছিল আসতে দেখলে উন্মুখ হয়ে কান পেতে শোনার চেষ্টা করে ওরা কি বলছে। সূর্যমুখী যেমন সূর্যের সামনে প্রতিটি পাপড়ি মেলে ধরে আলো হতে তাপ হতে প্রাণকণা শুষে নিয়ে ফুটে ওঠে, সেও তেমনি আবেগে মিছিলের সামনে একজোড়া উৎকর্ণ শ্রবণ বিছিয়ে রাখে। দ্রুত পায়ে মিছিল আসে, দ্রুত পায়ে চলে যায়, কিন্তু তারপরেই অঙ্গ প্রত্যঙ্গে অবিরাম ঢেউ খেলতে থাকে। মিছিলের ধ্বনি তার অন্তর্লোকে চুম্বকের মতো ক্রিয়া করে। আপনা থেকেই চোখ জোড়া ঝিকিয়ে ওঠে, দুহাতে শক্ত করে জানালার শিকগুলো আঁকড়ে ধরে সমস্ত চেতনা জনারণ্যে আর শব্দারণ্যে কামানের গোলার মতো ছুঁড়ে মারে। তার গলা দিয়ে আপনা থেকেই গোঁ গোঁ শব্দ নির্গত হতে থাকে। কোনো রকম প্রযত্ন প্রয়াসের প্রয়োজন হয় না। অনির্দিষ্ট কাল ধরে একটা ভৌতিক প্রক্রিয়ায় সমস্ত শরীর চলতে থাকে। শরীরময় প্লেনের প্রোপেলারের মতো কি একটা ভনভন বেগে ঘুরতে থাকে। তার অভিব্যক্তিটাই শুধু বাইরে প্রকাশ পায়। কতবার তাকে ইশারা ইঙ্গিতে অমন না করতে বলেছি। বোবাকে বোঝাবো, তেমন সাধ্যে আমার কোথায়। তার আবার কথা বলার স্বাদ গেছে, এখন কাউকে সে কেয়ার করে না। মিছিল এলে কায়দা করে জানলার সামনে দাঁড়ায় এবং স্বয়ংক্রিয় ব্যাপারটা আপনা থেকেই শুরু হয়। এ যেন বৈষ্ণবদের গোঁসাই দেখে দশা পাওয়ার অবস্থা। লোকজন এটাকেও বোবাত্বের আরেকটি উপসর্গ হিসেবে ধরে নিয়েছে। এমনকি ছোট বোনটিরও তাই ধারণা। আসলে মানুষ কত গল্প জেনে কত অল্প বুঝে রায় দেয়, কিন্তু আমি তো জানি এই যে একটানা ক্রুদ্ধ অশান্ত গোঁ গোঁ আওয়াজ, এর উৎস কোথায়। অন্তর দিয়ে জানলে অনেক জটিল বিষয়ও সরল হয়ে যায়। একবার জোর করে সরিয়ে এনে দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম। সে আমার পা কামড়ে দিয়েছিল। কাজের জিনিসপত্র আছড়ে আছড়ে ভেঙেছিল। মাছ কাটার বটি নিয়ে আমাকে তাড়া করেছিল। ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম। আমি আবার খুব ভীতু কিনা। তারপর তাকে আর কোনোদিন ঘাঁটাবার সাহস পাইনি। দেশে অবস্থা পাল্টাচ্ছিল, আমিও পাল্টাচ্ছিলাম। স্নায়ুর প্রসারণ ঘটিয়ে অবস্থার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হলাম। জীবনটা তো আর কোথাও ছুঁড়ে ফেলে দিতে পারিনে। অনিবার্যের সঙ্গে বিবাদ করব তেমন হিম্মত আমার কোথায়। আমি তো আর ফিল্ড মার্শাল আইয়ুব খান নই। আমি নিজের ভেতরেই ভেঙে খান খান হয়ে যাচ্ছিলাম। চারদিক থেকে সমস্ত কিছু আমার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। কি করে মেরুদণ্ড সোজা রাখি? আমি ভারী দুর্বল এবং ভয় কাতুরে মানুষ। গোটা যুগটাই পাগল হয়ে রেসের ঘোড়ার মতো লাফিয়ে চলছে। পরিচিত মানুষজন কাউকে একটু বিশ্বাস করতে পারতাম না। সকলেই যেন বুকের ভেতর একটা মতলব লুকিয়ে রেখেছে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্যে প্রস্তুত। নিতান্ত ভয়ে ভয়ে পথে ঘাটে চলাফেরা করি। জটলা দেখলেই প্রাণটা দুরু দুরু করে। মনে হতো সমস্বরে এক্ষুনি চিৎকার দিয়ে বলবে, ওই যে দেখো আবু নসর মুক্তারের জামাই যায়। কোন আবু নসর মুক্তার চেনেন না? যে মুক্তারটি আইয়ুব খানের মস্ত একজন চেলা, যে অযোগ্য অপদার্থ জামাইকে বোবা মেয়ে গছিয়ে অফিসারের আসনে বসিয়েছে, নিরীহ ব্রাহ্মণকে ভিটেমাটি থেকে উৎখাত করে কলকাতা পাঠিয়ে দিয়েছে।
চলতে ফিরতে আমার মনে হতো এই সমস্ত ক্ষিপ্ত মানুষ যে কোনো মুহূর্তে আমার শ্বশুরের তাবৎ দুষ্কর্মের ফর্দ প্রকাশ করে আমাকে ফাঁসাবে। এটা আমার মনের একটা দিবা স্বপ্ন মাত্র। আসলে আমার মতো সামান্য মানুষ এতগুলো মানুষের ক্ষোভ দোষের পাত্র কিছুতেই হতে পারে না। আজকাল সামান্যতেই বড় নার্ভাস হয়ে পড়ি। গ্রীষ্মের খরতাপে যেমন শীতের জমাট তুষার গলে যায়, তেমনি আইয়ুব খান সাহেবের মিলিটারি শাসনে মনে যে মেদ সৃষ্টি হয়েছিল, পাগলা যুগ তার উপর আগুন বর্ষণ করেছিল। সেই মন গলে পুড়ে একাকার হয়ে যাচ্ছিল। আঁকড়ে ধরার মতো কোনো শক্ত খুঁটি নেই। আমার নিভৃত ঘরের বউটিকেও মিছিলকারীদের চর বলে মনে হতো। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার মনের কতিপয় দাহ্য উপাদানে যুগের আগুন দাউ দাউ করে জ্বলছে। আমাকেও কেয়ার করে না। হঠাৎ করে শহরে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল। কোথায় পুলিশ নাকি আসাদ নামে কোন এক ছাত্রকে গুলি করে মেরেছে। তার পরদিন থেকে গোটা শহরে অলক্ষণে ব্যাপার একের পর এক ঘটে যেতে থাকে। যেদিকেই যাই, যেদিকেই তাকায় দেখি মানুষের মিছিল। পুলিশ আসে, ক্ষিপ্ত মানুষের ওপর লাঠিচার্জ করে, কাঁদুনে গ্যাস ছুঁড়ে মারে। ঘর থেকে বেরিয়ে আসা মানুষ আর ঘরে ফিরে না। শেষ পর্যন্ত ঘরের মানুষদের জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্যে রাস্তায় গোমড়ামুখ বাঘমার্কা মিলিটারি নামে। রাস্তার ধারে ধারে উদ্যত সঙ্গীন হাতে জীবন্ত ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে থাকে। সূর্যালোকে সঙ্গিনের ফলা চকচক করে। ক্ষিপ্ত মানুষ আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ায়। মিলিটারিরা রাস্তাঘাটে টহল দেয়। বুটজুতোর একটানা আওয়াজ পিচের রাস্তার বুকে গেঁথে থাকে। ঘর ছেড়ে বেরিয়ে আসা মানুষ আর ঘরে ফেরে না। তারা সেনাবাহিনীর বেষ্টনী ভেদ করে রাজপথ দখল করে। সৈন্যেরা রাইফেলের বেল্টে টান দেয়, ঝাঁকে ঝাঁকে গুলি বেরিয়ে আসে। মানুষের বুকে গুলি লাগে। রাজপথে লাল টাটকা খুনের প্লাবন ছোটে। রাজপথে আবার মেঘনা পদ্মার স্রোতের মতো মিছিল নামে। গর্জনে আকাশ বাতাস কাঁপে। মিলিটারি উঠে যেতে বাধ্য হয়। এই ছিল সত্যিকারের অবস্থা। মানুষের বোকামি দেখলে আমার মতো স্বল্প বুদ্ধির মানুষেরও হাসি পায়। মানুষ যে কেন মিছিল করে, কত মিছিল তো দেখলাম। জন্ম থেকেই দেখছি মানুষ হইচই করে মিছিল করছে। এতে কি লাভ? সবকিছু ওলটপালট লণ্ডভণ্ড করা ছাড়া মিছিল আর কি করতে পারে? সদরে আইয়ুব কেন যে গুলি করে মিছিল থামিয়ে দিচ্ছে না, সেজন্য তার উপর আমার মনে ভারী রাগ। আসাদের মৃত্যুর 10-12 দিন পরে শুরু হলো ঘেরাও, পোড়াও, জ্বালাও অভিযান। মিছিলকারীরা আর নিরামিষ চিৎকার করে সন্তুষ্ট থাকতে পারছিল না। তারা ভয়ানক সহিংস একটা কিছু করার জন্যে পাগল হয়ে উঠছে। যা হোক, সেদিন দেখলাম মানুষ খচিত মোটা দুটো অজগরের মতো প্রায় স্রোতের বেগে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। কি তীব্র গতিবেগ! সামনে সমস্ত বাধা বন্ধ চূর্ণ করে ফেলার জন্য রেলগাড়ির মতো বেগে ছুটে আসছে। দরজা জানালা বন্ধ করে নিশ্চিন্ত হই কেমন করে। এই ধারালো ভরালো আওয়াজ মাতৃজঠরে প্রবেশ করে গর্ভস্থ সন্তানকেও সচকিত করে তোলে। সেদিন তাকিয়ে দেখলাম মিছিলেরও দেখবার মতন একটা নয়ন ভুলানো সৌন্দর্য আছে। আছে তাতে গতির দোলা, ছন্দের দোতনা। প্রতিটি মানুষ সমগ্র মিছিলের কাঠামোর সঙ্গে সন্নিবিষ্ট হলেও তারা সকলে আলাদা আলাদা মানুষ। ক্ষুদ্র ক্ষুদ্র সচেতন সবাক চলিষ্ণ ঝর্ণা একটি আরেকটির সঙ্গে মিশে রচনা করেছে এই গতিমান স্রোতধারা। লক্ষ প্রাণ ঐক্যের মন্ত্রে একসঙ্গে বাঁধা পড়েছে। এমনি লক্ষ লক্ষ ঝর্ণা প্রবল ধ্বনি তরঙ্গে নেচে নেচে একসঙ্গে উঠছে। মনে হচ্ছে মিছিল ভয়ঙ্কর, আবার মিছিল সুন্দর। মিছিলে ধ্বনিত হয় ভাঙনের ধ্বংসনাদ, মিছিলে জাগে নবসৃষ্টির মহিয়ান সঙ্গীত। ভীষণে কোমলে কেমন আপোষ করেছে। দৃষ্টির কুয়াশা ক্রমশ কেটে যাচ্ছিল। সমস্ত বিষয় যথার্থ পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছিলাম। চোখের ওপর থেকে আরেকটা আলগা পর্দা যেন খসে পড়ল। সেদিনের মিছিল দেখে ঠিক মনে হলো মিছিলে এলে ভীরুতা কাপুরুষতা ঠিকই ভুলে থাকা যায়। একেবারে হতদম ক্ষণজীবী মানুষকেও এই মিছিল সামান্য সময়ের জন্য হলেও মহাজীবনের আস্বাদ পান করাতে পারে। আমাদের বাড়ির দিকে বাঁধ ভাঙা স্রোতের মতো মিছিল এগিয়ে আসছিল। রাস্তায় সমুদ্র গর্জনের মতো গম্ভীর আওয়াজ উঠছে।
আওয়াজে আওয়াজে তরল লাভা স্রোতের মতো ক্ষোভ যন্ত্রণা চারদিকে ছড়িয়ে পড়ছে। মন্ত্রিত আওয়াজ নগরীর অলিতে গলিতে, অফিসে আদালতে দোকানপাটে মানুষের মনে রুদ্ধদ্বারে বেলাভূমিতে সমুদ্র তরঙ্গের মতো আছড়ে পড়েছে। চারপাশে একটা নতুন উদ্দীপনা। এই সপ্রাণ মিছিল নগরবাসী মানুষের প্রাণ পাতাল পর্যন্ত আলোড়িত করে তুলেছে। দেখলাম চারপাশের মানুষ মিছিলকারীদের অনুকরণ করছে। চারদিকে একটা পরিবর্তন নিয়ে এসেছে মিছিল। তা আমার স্ত্রীর মধ্যে একটা নতুন আঙ্গিকে দেখা দিয়েছে। আজ যেন তার খুশির শেষ নেই। লজ্জা, সংকোচ, দ্বিধার অর্গল বুঝি একেবারে মনের ভেতর থেকে টুটিয়ে দিয়েছে। আমাদের বাড়ির দিকে মিছিল আসছে, আর সে তালে তালে জিন পাওয়া মানুষের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে। মাথার খোপা খুলে গেছে, দীর্ঘ কালো চুল এলোমেলো হয়ে মুখে চিবুকে ছড়িয়ে পড়েছে। গোটা শরীরে একটা অপ্রতিরোধ্য তরঙ্গ বেগ। হ্যাচকা টানে সে যেন ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। পূর্ণিমা চাঁদের মায়াবী আকর্ষণে সাগরের নীল নোনা জল যেমন অপরূপ তরঙ্গে ভঙ্গে আকাশ মুখে ধাবিত হয়, তেমনি মিছিলের দুর্বার আকর্ষণ তার সমস্ত সুকুমার প্রবৃত্তিতে একটা আলোড়ন জাগিয়ে তুলেছে। আমার মনে হলো তার ভেতরে পুরনো কি একটা ধসে যাচ্ছে এবং নতুন কি একটা মস্তক উত্তোলন করছে। মনে মনে শঙ্কিত হলাম, কেননা এরই মধ্যে তার গর্ভের লক্ষণ প্রকাশ পেয়েছিল। শঙ্কায় হোক, মমতায় হোক, স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গের এই উন্মত্ত আকর্ষণ থেকে দৃষ্টি ফেরাতে পারছিলাম না। কেমন সম্মোহিতের মতো হয়ে পড়েছিলাম। হঠাৎ করে উপলব্ধি আমাকে জানিয়ে দিল, অঙ্গ প্রত্যঙ্গের এই বেপরোয়া সঞ্চালনেরও একটা ছন্দ রয়েছে। তার সুন্দর পুতুলের মতো শরীরখানা ঢাকের কাঠির মতো ওঠানামা করছে। মাথার চুল ফেঁসো হয়ে বাতাসে উড়ছে। মাঝে মাঝে জানলার শিক ধরে হ্যাচকা টান লাগাচ্ছে। এই বুঝি হুড়মুড় করে সব ভেঙে পড়ল। একটু অবাক হলাম। গলা দিয়ে আগে যে নুড়ি পাথরের মতো গোল গোল শব্দাংশ নির্গত হতো, সেগুলো একেবারে অন্যরকম শোনালো। স্পষ্টত লক্ষ্য করলাম গো গো আওয়াজের ধাঁচটা খুব দ্রুত পাল্টে যাচ্ছে। গোল গোল ধ্বনিগুলো এঁকে বেঁকে তেরছা তীর্যক আকার নিচ্ছে। উচ্চারণ প্রক্রিয়ার মধ্যে মাত্রার পর মাত্রা সংযোজিত হচ্ছে। শিশুর অর্থবোধক অস্পষ্ট বাক্য প্রয়াসের মতো কি একটা শব্দ বেরিয়ে আসার জন্য প্রবল সংগ্রাম করে যাচ্ছে। আওয়াজটা গোগোর স্থলে বা বারবার শোনাচ্ছে, কেমন যেন পরিষ্কার। প্রাণপণ শক্তিতে চেষ্টা করছে, কিন্তু বাকযন্ত্রটি কাজ করছে না। আমি না ভেবে পারিনে গোগো শব্দের এই যে গুণগত পরিবর্তন, এর কারণ কি? হঠাৎ উদ্ভাবনের পুলকে চমকে উঠি। সেও মিছিলের মুখে উচ্চারিত বাংলাদেশ শব্দটি ভেতর থেকে উগরে দিতে চাইছে। অক্ষম অবাধ্য কণ্ঠনালীতে উচ্চারণ করতে পারছে না। সমস্ত শক্তি জড়ো করে বাকযন্ত্রের ওপর হুকুম জারি করছে, উচ্চারণ করো, উচ্চারণ করো। বহুদিন পর একটানা গোগো শব্দের একটা বুদ্ধিগ্রাহ্য অর্থ পেয়ে গেলাম। বস্তুপুঞ্জকে আমরা যে সকল নামে ডাকি, আনন্দের, বেদনার, ক্ষোভের, আশ্চর্যের যে সকল অনুভূতি বাক্যে প্রকাশ করি, ডায়নামোর আওয়াজের মতো একটানা গো গো শব্দের মধ্য দিয়ে সেসব প্রকাশ করে এসেছে। প্রকাশ, হায় রে প্রকাশের ব্যথা! মিছিলটা একেবারে আমাদের বাড়ির সামনে এসে পড়েছে। গোটা বাংলাদেশের শিরা উপশিরায় এক প্রসব বেদনা ছড়িয়ে পড়েছে। মানুষের বুক ফাটা চিৎকারে ধ্বনিত হচ্ছে নবজন্মের আকুতি। আমার বুকেও তরঙ্গ ভাঙছে, কেঁপে কেঁপে উঠছি আমি। চারপাশের সব কিছু প্রবল প্রাণাবেগে থরথর কাঁপছে। বাংলাদেশের আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে, নদী, সমুদ্র, পর্বত কাঁপছে, নরনারীর হৃদয় কাঁপছে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আচানক বোবা বউ জানালা সমান লাফিয়ে বাংলা অত্যন্ত পরিষ্কারভাবে উচ্চারণ করল। তার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে, তারপর মেঝের সংজ্ঞা হারিয়ে পড়ে থাকে। ভিতরে কি একটা বোধহয় ছিঁড়ে গেছে। আমি মেঝের ছোপ ছোপ টাটকা লাল রক্তের দিকে তাকাই, অচেতন বউটির দিকে তাকাই। মন ফুঁড়েই একটা প্রশ্ন জাগে, কোন রক্ত বেশি লাল, শহীদ আসাদের না আমার বোবা বউয়ের?